বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কনেশ্বর এশিয়া ডট ইনস্টিটিউশনের অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের আলোচ্য বিষয়ের উপরে তোমাদের আলোকপাত করব। আশা রাখব তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি শ্রবণ করবে এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা আমাকে সরাসরি ফোনের মাধ্যমে অথবা SMS-এর মাধ্যমে কিংবা আমার ফেসবুক আইডির কমেন্টের মাধ্যমেও আমাকে প্রশ্ন করলে এর উত্তরগুলো তোমরা কোনো জায়গায় বোঝার সমস্যা থাকলে জেনে নিতে পারবে। আমরা প্রথমেই আমরা জেনে নিই যে ব্যাকরণ কী। আমরা অনেকেই জানি যে ব্যাকরণ কাকে বলা হয়, ব্যাকরণ বলতে আমরা কি বুঝি। যেহেতু এই সংজ্ঞাটির সাথে আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে পরিচিত, তো তারপরে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে ব্যাকরণ কাকে বলে এটা আমরা সবাই জানি। জানার পরও আরেকটু বোধগম্য করার জন্য অথবা আজকে যে আলোচ্য বিষয় এই ব্যাকরণের, এটাকে জানার জন্য আমাদের এই ব্যাকরণের সংজ্ঞাটি আমাদের আরেকটু রিপিট করে নিলে ভালো হয়। ব্যাকরণ হচ্ছে এমন একটি বিষয় যেটাকে বলা হয় ভাষা সংবিধান। বিভিন্ন ব্যাকরণবিদ বিভিন্নভাবে ব্যাকরণের সংজ্ঞায়িত করেছেন। ও আমি সহজভাবে যেটাকে বুঝি, যেটা ইতিপূর্বে আমি বললাম যে ব্যাকরণটা হচ্ছে ভাষার সংবিধান। তো ভাষার সংবিধান মানেটা কি? সংবিধান হচ্ছে এক ধরনের আইন কানুন। তো ব্যাকরণ ভাষার সংবিধান। যেহেতু আমরা বাঙালি, আমাদের ভাষা হচ্ছে বাংলা। এই বাংলা ভাষাটা কি, কোন রীতিতে আমাকে পড়তে হবে, কোন রীতিতে আমাকে লিখতে হবে, কোন রীতিতে আমাকে শিখতে হবে, এই বিষয়গুলোকে আমাকে যেই পুস্তক অবগত করে সেটি হচ্ছে ব্যাকরণ। আমরা আরও সহজভাবে বলতে পারি যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে পারা যায়, বলতে পারা যায়, এমনকি শিখতে পারা যায়, তাকেই আমরা ব্যাকরণ বলে থাকি। আশা রাখি এই প্রশ্নটি সম্পর্কে আর আমাদের সমস্যা থাকবে না। আমরা বুঝতে পারলাম যে আসলে ব্যাকরণ কী এবং ব্যাকরণ বলতে আমরা কি বুঝে থাকি। ব্যাকরণের আলোচ্য বিষয়, এটা নিয়ে আরও একাধিকবার ক্লাস হয়েছে। তারপরও কেমন জানি পরীক্ষা নিলে দেখা যায় অধিকাংশ ছাত্রছাত্রী ঠিক এখানেই এই ভুলটি করে থাকে। তাই আমি মনে করি যে আমাদের প্রথমেই এই বিষয়টির প্রতি বেশি জোর দিতে হবে এবং খেয়াল রাখতে হবে এবং এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তাহলেই আমাদের কাছে সকল শিক্ষার্থীদের কাছে এবং বিশেষ করে যারা আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাঙালি, আমাদের কাছে ভাষাটা সহজ হবে, ব্যাকরণটা আমাদের কাছে সহজ হবে। ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। এই চারটি আলোচ্য বিষয়ের মধ্যে প্রথম যেটি আসে সেটির নাম হচ্ছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্বটা কি? যে ধ্বনি তত্ত্বটা হচ্ছে আমরা প্রথম একটি শিশু আওয়াজ শিখে, আমরা দুনিয়াতে প্রথম যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হই, আমাদের মুখে কিন্তু একটি শব্দ উচ্চারিত হয়েছে। সেই শব্দ উচ্চারণ থেকে আজকের পর্যায়ে আমরা আসতে যাইয়া আমাদের অনেকগুলো পন্থা অবলম্বন করতে হয়েছে। আমরা একসময় কথা বলতে পারতাম না, এরপরে আস্তে আস্তে যখন আমরা আব্বা, আম্মা বা বিভিন্ন শব্দ উচ্চারণ করতে শুরু করলাম, আমাদের কিন্তু প্রথম মুখে মুখে আমাদের পিতামাতা, আমাদের শিক্ষাগুরু, আমাদের প্রাথমিক জীবনের, আমার শৈশব জীবনের প্রথম যারা শিক্ষাগুরু ছিলেন, তারা কিন্তু আমাদের প্রথম মুখে মুখে শিক্ষা দিয়েছে। এই যে মুখে মুখে শিক্ষাটা দিয়েছে, তখন শিক্ষার মূল উদ্দেশ্যটা ছিল তিনি আমাকে উচ্চারণটা শিখাইছেন, আওয়াজটা শিখাইছেন। এই যে উচ্চারণ বা আওয়াজ, এটা আমরা যে পুস্তকের যে বিষয় থেকে আমরা অর্জন করে থাকি সেটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। তত্ত্ব মানে জ্ঞান,
আর ধ্বনি হচ্ছে আওয়াজ, আওয়াজের জ্ঞান। এক কথায় কোন বর্ণ কিভাবে উচ্চারণ করতে হবে, কোন শব্দ কিভাবে উচ্চারণ করতে হবে, এই রীতিনীতিগুলো আমাদের ব্যাকরণের একটি বিশেষ অধ্যায়ে এটি আলোকপাত হয়। এই ধ্বনিতত্ত্ব আমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমার কাছে যেরকম বর্ণের উচ্চারণগুলি শুদ্ধ হবে, শব্দের উচ্চারণগুলো শুদ্ধ হবে, এবং সাথে সাথে আমার বর্ণ এবং শব্দের উচ্চারণ যদি শুদ্ধ হয়, তাহলে আমার ভাষা অথবা আমার বাক্য আমার শ্রুতিমধুর হবে। অতএব এই ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই ধ্বনিতত্ত্ব। আমাদের সকলকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ধ্বনিতত্ত্বের উপরে আমাদের নজর রাখতে হবে, যাতে করে আমাদের উচ্চারণগুলি সঠিক হয়। আর ব্যাকরণে এই ধ্বনিতত্ত্বে আমাদের এইসব বিষয়গুলিকে আমাদেরকে আলোকপাত করে থাকে, আর এই জন্যই আমরা ব্যাকরণ করে থাকি। 2 নম্বর হচ্ছে শব্দতত্ত্ব, যে কথাটি আমি আগেই বলেছি যে আমাদের ধ্বনি যদি সঠিক উচ্চারণ হয়, তাহলে আমার বর্ণ উচ্চারণ হবে, আর বর্ণ উচ্চারণ হলেই তো আমাদের শব্দ উচ্চারণ সঠিক হবে। আর যদি শব্দ উচ্চারণ না হয়, তাহলে তো আমার বাক্য বা আমার ভাষা প্রাঞ্জল হবে না। তো এই জন্য আমাদের এই ব্যাকরণের দ্বিতীয় যে স্তরটি, যে বিষয়ে বা যে বিষয়ের উপর ভিত্তি করে আমরা ব্যাকরণ পড়ে থাকি, সেটা হচ্ছে শব্দতত্ত্ব। আমরা ধ্বনিতত্ত্ব জানার পরে আমরা ব্যাকরণের দ্বিতীয় স্টেপে আমরা জানি শব্দতত্ত্বগুলো, যে কিভাবে শব্দ গঠন হয় এবং শব্দের শ্রেণীবিন্যাস, শব্দের সংজ্ঞা এবং শব্দের বিভিন্ন শাখা প্রশাখা আমরা এর সাথে আমরা আলোকপাত করে থাকি। 3 নম্বরটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে বাক্যতত্ত্ব। যে স্বাভাবিক আমি পূর্বেও বলেছি ধ্বনিতত্ত্ব আলোচনা করতে যাই, যে আমার ধ্বনির সাথে যেহেতু বর্ণের সম্পর্ক, বর্ণের সাথে যেহেতু শব্দের সম্পর্ক, আমার শব্দ যদি সঠিক হয়, তারপরেই আমি শিখতে যাব আমার বাক্যগুলো কীভাবে আমি উচ্চারণ করব, আমি বাক্য কীভাবে তো গঠন করব, আমি বাক্য কীভাবে লিখব। এই যে বাক্য গঠনের যে রীতিনীতি, বাক্য গঠনের যে নিয়ম কানুনগুলো, এগুলো আমরা এই ব্যাকরণ পড়ে আমরা এগুলো জানতে পারি। ব্যাকরণের মূল উদ্দেশ্যই প্রথম হচ্ছে যে একজন শিক্ষার্থীকে ধ্বনিতত্ত্বের উপরে বিশেষ দক্ষতা অর্জন করা, দ্বিতীয়ত হচ্ছে শব্দের উপরে, তৃতীয়ত হচ্ছে বাক্যের উপরে। এরপরে যেটা আমরা আয়ত্ত করে থাকি সর্বশেষ, সেটা হচ্ছে অর্থতত্ত্ব। যে আমরা প্রত্যেকটা বিষয়েরই, প্রত্যেকটি শব্দেরই দেখা যায় একটি অর্থ আছে। তো আমি উচ্চারণ সঠিকভাবে জানলাম, আমি শব্দ গঠন করারও রীতিনীতিগুলো আমি জানলাম, আমি বাক্য তৈরি করতেও আমি শিখলাম এই ব্যাকরণ পড়ার কারণে। এই 3টি জানার পরে আমাকে যে জিনিসটি ব্যাকরণ বিশেষভাবে শেখায়, সেটি হচ্ছে যে অর্থতত্ত্ব। আমরা অনেকে জানি বা ইতিপূর্বে যারা ব্যাকরণ বইগুলো একটু বেশি নাড়াচাড়া করি, অথবা যারা ব্যাকরণকে ভয় পায় এবং এই ভয় থেকে উত্তরণের জন্য ব্যাকরণের প্রতিটি অধ্যায় বা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করে, সেই সমস্ত শিক্ষার্থী ইতিপূর্বে তোমরা দেখতে পেয়েছ যে আমাদের বাংলায় জোড়া শব্দ নামক একটি চ্যাপ্টার আছে, যে উচ্চারণগুলো এক, কিন্তু বানানে একটু পার্থক্য। যেমন একটি উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যেমন আশা, আশা। এখানে দেখো আমি একটা লিখলাম আশা, আবার আরেকটা লিখলাম আশা। উচ্চারণে এটা তালবস্য, আরটা হচ্ছে দন্তস্য দিয়ে। এখন এই যে আশা, এই যে আশা, এই 2 আশা কিন্তু এক আশা না। অর্থাৎ অর্থের দিক দিয়ে 2টি অর্থ 2 ধরনের। এই আশা তালবস্য দিয়ে যেটা লেখা হয়েছে, এটা হচ্ছে আকাঙ্ক্ষা বোঝায়। আবার
আম, আকাঙ্ক্ষা অর্থেই আমরা এটাকে বলে থাকি। কোনো জিনিস পাওয়ার জন্য আমি করতে, আবার কামনাও বোঝায়। কোনো কোনো ক্ষেত্রে আশা কামনাও বোঝায়। যেমন আমরা যদি এরকম রাখি, কথাটা যদি বলি যে আমি তোমার কাছে আশা করছি এই জিনিসটি আমি তোমার কাছে পাবই, এই যে আশা, এটা কিন্তু একটি আকাঙ্ক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে। আবার আশাটাকে যদি কামনা অর্থে নিয়ে যাই, তাহলে আবার আমি বলতে পারি এরকম, আমি আশা রাখি তুমি ভবিষ্যতে কামিয়াব হও। তাহলে দেখা গেল এই যে আশা, এই আশা দিয়ে এক ধরনের আকাঙ্ক্ষাও বোঝানো হয়েছে, আবার কামনা বোঝানো হয়েছে। কিন্তু নিচে লেখা হয়েছে আশা। এই আশা অর্থ হলো আগমন। আগমন, আসো, আসো, আশা, দরকার। আমি একজনকে বললাম তোমার এখনই আসা দরকার, মানে খুব গুরুত্বের সহিত আমি একটি লোককে আমার কাছে আসার জন্য তাকে বললাম, ফোনে বললাম যে তুমি এখনই এখানে আসা দরকার। তাহলে এই যে আসা দরকার অথবা আসো, এই আশাটা হয়ে গেছে আগমন অর্থে। আমি আশা রাখবো যে যতটুকু আলোচনা হয়েছে ব্যাকরণের এই আলোচ্য বিষয়ের উপরে তোমরা মনোযোগ সহকারে যদি এই ক্লাসটি দেখে থাকো অথবা শুনে থাকো, অবশ্যই তোমাদের না জানা না বোঝা কিছুটা হলো সহজবোধ্য হয়েছে। তারপরেও যদি কিছু এখানে প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করলে এর উত্তরগুলো জেনে নিতে পারবে। পরিশেষে আমি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। বিশেষ করে আমরা সবাই জানি যে আমাদের দেশ সহ সারা পৃথিবী মহামারী করোনা ভাইরাসে আমরা সবাই আতঙ্কিত। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমরা শ্রেণী পাঠদান থেকে সবাই বঞ্চিত। যে যেখানেই আছি আমরা যেন নিরাপদে থাকি, হেফাজতে থাকি। একটি কথা মনে রাখতে হবে, আমরা আতঙ্কিত যেন না হই। সচেতনতাই পারে একটি মানুষকে মুক্ত রাখতে। আমরা বারবার সাবান দিয়ে হাত ধোবো, ঘরের বাহিরে বিনা প্রয়োজনে আমরা যাব না। কখনো যদি বিশেষ প্রয়োজনে বাহিরে যেতে হয়, তাহলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে ঘরের বাহিরে যাব। এবং যে কোনো ধরনের খাবার আমরা ভালো করে ধৌত করে এবং রান্নার দরকার হলে সিদ্ধ করে আমরা খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে এই করোনা হেফাজত থেকে মুক্ত রাখুক। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাস দেখার জন্য, আগামী ক্লাস শোনার জন্য সবাইকে আগাম অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ আমাদের ভালো রাখুক।